नमस्कार सोजा सापटा सुब्रत आपनादेर स्वागत जानाई। देखुन ममता बंदोपाध्यायेर चालाकी आबार नतून करे धरा पड़े गेल कलकाता हाईकोर्टे। ममता बंदोपाध्याय निजेও जानतेन जेने बुझे এই চালাকিটা করেছেন যাতে কলকাতা হাইকোর্ট ধরে এবং পরবর্তীকালে নির্বাচনের প্রাককালে দাঁড়িয়ে তিনি ভেরেন্ডা পিটিয়ে বেড়াতে পারে যে দেখুন আমি তো চাকরি দিতে চেয়েছিলাম কিন্তু এরাই কেস করে চাকরিগুলো আটকে দিয়েছে, চাকরি দিতে পারে না বরং উল্টে চাকরি আটকায়। এই প্রচারটা তিনি নির্বাচনে করতে পারেন। দেখুন কেন এই কথাগুলো উঠছে তার কারণ দেখুন সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 সালের এসএলএসটি চাকরি প্রার্থীদের 26,000-এর চাকরি একসাথে চলে যায় এবং সেখানে সুপ্রিম কোর্টের অবজারভেশন একদম পরিষ্কার ছিল যে এসএসসি যেহেতু যোগ্য আর অযোগ্যদের তালিকা আলাদা করতে পারেনি এবং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং এসএসসি যে তালিকা দিয়েছিল সেই তালিকার মধ্যে কোনো সমঝোতা নেই, দুটো তালিকায় আলাদা নাম্বার বা সংখ্যার মধ্যে তফাৎ রয়েছে, যার ফলে যারা অযোগ্য তাদের তো চিহ্নিত করা গেছে কিন্তু যাদের যোগ্য হিসাবে দেখাচ্ছে তারা কি সবাই যোগ্য এর উত্তর কিন্তু এসএসসি দিতে পারেনি, যার জন্য পুরো তালিকাটাই বাতিল হয়েছে। এবং সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে এসএসসি কে নতুন করে 31শে ডিসেম্বরের মধ্যে আবার পরীক্ষা নিয়ে কমপ্লিট করতে হবে এবং পরীক্ষার যাবতীয় যা তা কমপ্লিট করতে হবে এবং যারা চিহ্নিত দাবি অর্থাৎ যারা টেন্টেড তারা কিন্তু পরীক্ষায় আর বসতে পারবে না, তাদের চাকরি করে যে টাকা তারা নিয়েছে সেই টাকা ফেরত দিতে হবে। এবং পরবর্তীকালে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় অযোগ্যদের বাঁচানোর জন্য আর একটা উপায় বার করে 11 পাতার এফিডেভিট করে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং এসএসসি দুজন মিলে সুপ্রিম কোর্টের কাছে যায় তার রায়ের পুনর্বিবেচনা করবার জন্য এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বলে হুজুর আপনি যে রায় দিয়েছেন তাতে আমার শিক্ষা ব্যবস্থা একদম লাটে উঠেছে, কোনো স্কুলে শিক্ষক নেই, ছাত্র এবং শিক্ষকের রেশিও এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে একজন শিক্ষক সে নিজে ঘন্টা বাজাচ্ছে, সেই স্কুলের তালা খুলছে, সে নিজে ক্লাস নিচ্ছে, সুতরাং আপনার রায়টা একটু পুনর্বিবেচনা করুন। সুপ্রিম কোর্ট বুঝতে পেরেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল উদ্দেশ্য কি, আসল উদ্দেশ্য হচ্ছে অযোগ্যদের বাঁচিয়ে রাখা। সেখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট বলেছিলেন যে ঠিক আছে, তাহলে সুপ্রিম কোর্ট বলেছিলেন যে যারা যোগ্য শিক্ষক তারা 31শে ডিসেম্বর অবধি স্কুলে যেতে পারবে, কিন্তু যারা চিহ্নিত অযোগ্য অর্থাৎ যারা টেন্টেড তারা কিন্তু স্কুলে যেতে পারবে না এবং কোনো মাইনেও পাবে না। এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্ষেত্রে সব থেকে বেশি 2 নম্বরই হয়েছে, তাই এরা কেউ আর স্কুলে যেতে পারবে না। কিন্তু তার সঙ্গে সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে এসএসসি কে নতুন রিক্রুটমেন্ট। এটা সুপ্রিম কোর্ট খুব ভালো করে বুঝতে পেরে দিয়ে দিয়েছিল এবং পরবর্তীকালে আমরা দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় এসএসসির চেয়ারম্যানকে দিয়ে না বলিয়ে নিজে বিজ্ঞপ্তি জারি করেছিলেন, 30শে মে প্রকাশ করেছিলেন। তার বিজ্ঞপ্তি কি ছিল? তিনি বলেছিলেন যে অনলাইনে আবেদনের শেষ দিন থাকবে 14ই জুলাই, পরীক্ষা স্ক্রুটিনি ইন্টারভিউ এগুলো হবে 15ই নভেম্বরের পর এবং কাউন্সিলিং হবে 20শে নভেম্বর থেকে। এবং যে পরীক্ষার শিডিউল বলেছিল সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন লিখিত পরীক্ষা হবে 60 নম্বরের, যেটা আগে হতো 55 নম্বরের, শিক্ষাগত যোগ্যতার উপরে 10 নম্বর থাকবে যা আগে ছিল 35 নম্বর, ইন্টারভিউয়ের ক্ষেত্রে 10 নম্বর থাকবে যা আগেও একই ছিল, শিক্ষকের অভিজ্ঞতা 10 নম্বর এবং লেকচার ডেমনস্ট্রেশন 10 নম্বর। অর্থাৎ এই যে 20 নম্বর শিক্ষকের অভিজ্ঞতা আর লেকচার ডেমনস্ট্রেশন এই দুটোকে নতুনভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে এই নিয়মের মধ্যে, এই নিয়মের মধ্যে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন দেখুন শিক্ষকের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা হিসাবে যারা শিক্ষকতা করে এসেছে তাদেরই অভিজ্ঞতা, তাহলে নতুন যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের তো এই শিক্ষকতার অভিজ্ঞতা থাকবে না সরকারি স্কুলে, সুতরাং তাদের ক্ষেত্রে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। এবং বলেছেন লেকচার ডেমনস্ট্রেশন, সুতরাং লেকচার ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে তারা ভেতরে বসে কি ডেমনস্ট্রেশন যার নেবে তারা দেবে, কি নাম্বার সেখানে দেবে, এখানে চুরি করার একটা খুব ভালো সুযোগ আছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে বুঝেছিলেন বলে এই সেগ্রিগেশনটা করেছিলেন। কিন্তু এখন সুপ্রিম কোর্টের কি রায় ছিল? সুপ্রিম কোর্টের রায় ছিল যে 31শে ডিসেম্বরের মধ্যে পরীক্ষার যাবতীয় কিছু কমপ্লিট করতে হবে
এবং পূর্বে যে নিয়ম অনুযায়ী পরীক্ষা হয়েছে সেই নিয়ম কিন্তু পরীক্ষার ক্ষেত্রে একই থাকবে। নতুন করে আলাদা করে কেউ এক্সট্রা অ্যাডভান্টেজ কিন্তু পাবে না, এটা সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল। এটা জানার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় এটা জানার পরেও নতুন করে এই বিজ্ঞপ্তিতে কোনো রকম ভাবে যারা টেন্টেড তারা আর পরীক্ষায় বসতে পারবে না এ কথা কিন্তু উল্লেখ করেন, যেখানে সুপ্রিম কোর্ট বলেছিল যে যারা টেন্টেড তারা আর পরীক্ষায় বসতে পারবে না, কিন্তু নতুন বিজ্ঞপ্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিজ্ঞপ্তিতে একবারও উল্লেখ করেনি যে যারা দাগি বা টেন্টেড তারা আর পরীক্ষায় বসতে পারবে না। তিনি সবার জন্য দরজা খুলে দিয়েছেন, অর্থাৎ যারা দাগি, যারা একবার চাকরি চলে গেছে জোচ্চুরি করার পরে টাকা দিয়ে চাকরি নেওয়া, তারা আবার পরীক্ষায় বসতে পারবে। অর্থাৎ সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়টাকে মান্যতা না দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের গায়ের জোরি করে এই বিজ্ঞপ্তিতে সেখানে কখনোই লিখে দেয়নি যে যারা টেন্টেড তারা আর পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবেন না। ঠিক এই জায়গাটাতেই ধরেছে কলকাতা হাইকোর্ট। সুতরাং যারা যোগ্য তারা তো বুঝতে পারছে, কারণ যারা যোগ্য তারা প্রথম থেকেই একটা কথা বলছিলেন যে আমরা নতুন করে আর পরীক্ষা দেব না, আমরা নতুন করে পরীক্ষা দেব কেন, কিন্তু যেহেতু সুপ্রিম কোর্টের রায় তাদেরকে মেনে নিতেই হবে। সুতরাং এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আবার যে অযোগ্যদেরই বাঁচানোর চেষ্টা করছে সেটা এরা খুব ভালো করে বুঝতে পেরেছেন, তাই তারা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে। এবং বিচারপতি সৌগত ভট্টাচার্য খুব সুন্দরভাবে আসল জায়গাটাই ধরেছে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে কেন উল্লেখ করা হয়নি সুপ্রিম কোর্টের রায়ের উপরে ভিত্তি করে যে যারা এই অযোগ্য হিসাবে যাদের চিহ্নিত করা গেছে যে তারা নতুন করে এই পরীক্ষায় বসতে পারবে না, এই কথা কেন বলা হয়নি। তার মানে যারা অযোগ্য তারাও এই পরীক্ষায় বসতে পারবে, এটা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা এসএসসি পক্ষ থেকে জানানো হচ্ছে। তাহলে সুপ্রিম কোর্টের সেই রায়কে অগ্রাহ্য করে কোন অধিকারে এই অধিকার রাজ্য সরকার এবং এসএসসিকে কে দিয়েছে? এবং তার সঙ্গে সঙ্গে এই প্রশ্নটাও তুলেছে যে সুপ্রিম কোর্ট বলেছেন যে 2016 সালে এসএলএসটি পরীক্ষার যে নিয়ম ছিল সেই নিয়ম অপরিবর্তিত থাকবে। তাহলে এক্ষেত্রে নতুন করে এই শিক্ষকের অভিজ্ঞতায় 10 নম্বর এবং লেকচারে ডেমনস্ট্রেশনে 10 নম্বর এবং লিখিত পরীক্ষা যেটা 55 নম্বর ছিল সেটা 60 নম্বরে এবং শিক্ষাগত যোগ্যতার উপরে যেটা আগে 35 নম্বর ছিল সেটা 10 নম্বর, এই পরিবর্তন কেন করা হলো? তার মানে সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়কে অমান্য করা হয়েছে। কেন করা হয়েছে, কি কারণে করা হয়েছে? সুতরাং এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদকে আগামী দিনে হলফনামা জমা দিয়ে জানাতে হবে। এবং দেখুন সুপ্রিম কোর্টের রায়কে যে এরা অগ্রাহ্য করেছে, এরা যে সুপ্রিম কোর্টের রায় মানেনি, এটা কিন্তু কলকাতা হাইকোর্ট খুব ভালো করে বুঝে গেছে। এবং কলকাতা হাইকোর্ট মান্যতা দেবে কাকে? কলকাতা হাইকোর্ট মান্যতা দেবে সুপ্রিম কোর্টের রায়কে। সুতরাং কলকাতা হাইকোর্ট হলফনামা নিয়ে এটা জানতে চেয়েছে যে আপনারা এটা কেন করেছেন। এর উত্তর কিন্তু রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা এসএসসির কাছে কিছু নেই। দেখবেন এই হলফনামাতে এসএসসি আর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ জানাবে যে আমরা সুপ্রিম কোর্টের রায়টা ঠিক বুঝে উঠতে পারিনি, কারণ এর আগেও আমরা দেখেছি অনেক ক্ষেত্রে এই রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায় তারা নাকি বুঝে উঠতে পারেনি, এই অজুহাত দেখিয়ে কলকাতা হাইকোর্টের পিছনের দরজা দিয়ে কোনো রকমে পালিয়ে বেঁচেছে। এক্ষেত্রেও দেখবেন ঠিক তাই হবে, কারণ যদি এক্ষেত্রে না হয় তাহলে কলকাতা হাইকোর্টের আগামী দিনের রায় কিন্তু এটাই হবে যে সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মতোই আপনাদের বিজ্ঞপ্তি জারি করতে হবে। আগের যে পরীক্ষার নিয়ম সেই নিয়ম আপনাকে মেনে চলতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী। এবং যারা টেন্টেড অর্থাৎ যারা চিহ্নিত তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে না, সেটাও আপনাদের বিজ্ঞপ্তিতে লিখে দিতে হবে। এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় জানতো না? জানতো, খুব ভালো করে জানতো, কিন্তু তারপরেও করেছে। তার কারণ জানেন? তার কারণ হচ্ছে এইভাবে বারবার কেস হতে হতে সময় নেবে 2026-এর ভোট এসে যাবে, নিয়োগ তাকে আর করতে হবে না, সরকারের ট্রেজারিতে পয়সা নেই, দিয়ে দিতে পারছে না, এই টাকা বাড়বে এবং 2026-এর ভোটের আগে এই টাকা দিয়ে যদি লক্ষ্মী ভান্ডারে আরো 500 টাকা বাড়িয়ে দেওয়া যায় তাহলে যদি ভোট বৈতরণীটা পার করা যায়। কিন্তু মানুষকে বোকা বানানোর জন্য ইলেকশনের সময় বারবার বলবে দেখুন এরা চাকরি দিতে পারে না, চাকরি খেতে আসে, আর আমি চাকরি দিতে পারি কিন্তু আমার দেওয়া চাকরিতে বারবার কোর্টে কেস করে আমার চাকরিগুলো আটকে যায়। এবং আপনাদের আমাদের মতো অনেক লোক আছে
যারা এই কথা শুনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বিশ্বাস করে ভাবেন সত্যি তো দেখো দিদি কত দয়ালু, দিদি চাকরি দিতে চাইছে, কিন্তু এরা চাকরি আটকাচ্ছে, যারা মূলত 500,000 নিয়ে তাদের ভোটটাকে বিক্রি করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, তাদেরই এইটা বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বোঝাতে সুবিধা হবে। এই খেলাটাই মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে আবার খেলবেন বলে আমার অন্তত মনে হয়। আপনাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ, নমস্কার।